হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 13 থেকে তোমাদের অ্যাফার্মেটিভ অ্যাকশন অফ ইকুয়ালিটি বা সমতার যে ইতিবাচক ব্যবস্থা তার উপরেই কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, সমতা বা ইকুয়ালিটির যে ইতিবাচক ব্যবস্থা সেটা বলতে কি বোঝো? কি বলেছে? অ্যাফার্মেটিভ অ্যাকশন অফ ইকুয়ালিটি বলতে বা সমতার ইতিবাচক ব্যবস্থা বলতে বোঝায় এমন কিছু বিশেষ ব্যবস্থা বা এমন কিছু নীতিকে বোঝায় যা সমাজের পিছিয়ে পড়া এবং বঞ্চিত শ্রেণীর মানুষদের জন্য গ্রহণ করা হয়। তো বলতে পারো যে এই যে ব্যবস্থাটা মানে সমতার যে ইতিবাচক ব্যবস্থা বলতে এটা কিন্তু সমাজের সেই সকল নাগরিকদের বোঝায় যারা কিন্তু পিছিয়ে পড়া গোষ্ঠী থেকে বিলং করে। ঠিক আছে, সমাজে যে সকল শ্রেণী পিছিয়ে পড়া বা যারা হচ্ছে সব রকমের অধিকার, সব রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের জন্যই কিন্তু এক বিশেষ ব্যবস্থা বা বিশেষ নীতি গ্রহণ করাকেই বলা হয় সমতার ইতিবাচক ব্যবস্থা। ঠিক আছে, সমাজে সবাই সমান সুযোগ পায় না, এটা আমরা জানি যে একটা সমাজে অনেক শ্রেণীর মানুষ কিন্তু বসবাস করে, তার মধ্যে প্রত্যেকেই যে ইকুয়াল রাইটস বা সমান অধিকার পাবে বা প্রত্যেককেই যে ইকুয়ালিটি বা প্রত্যেকের মধ্যে যে সমতা থাকবে এমন কিন্তু নয়। ঠিক আছে, সবাই কিন্তু সমান সুযোগ পায় না। ঐতিহাসিকভাবে কিছু গোষ্ঠী শিক্ষা, চাকরি ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত ছিল। যদি আমরা একটু হিস্ট্রির দিকে যাই তাহলে আমরা দেখব যে এক সময় বা ঐতিহাসিক একটু যদি আমরা পাতা উল্টাই ইতিহাসে, তাহলে আমরা দেখব যে এক সময় এমনও ছিল যে সমাজে বসবাস মানে কালীন থাকা অবস্থাতেও কি হয়েছিল, কিছু গোষ্ঠী এমন ছিল যারা কিন্তু শিক্ষা বলো, চাকরি বলো এবং আদার্স যে সামাজিক মর্যাদাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু চিরবঞ্চিত ছিল। একটা সময় এমন কিছু গোষ্ঠী সমাজে বসবাস করত যারা কিন্তু এই সমস্ত সামাজিক সুযোগ সুবিধা, শিক্ষা, তারপর হচ্ছে চিকিৎসা বলো, চাকরি, এই সব কিছু থেকে বঞ্চিত ছিল। তাই প্রকৃত সমতা প্রতিষ্ঠার জন্যই কিন্তু রাষ্ট্রকে বিশেষ উদ্যোগ নিতে হয়েছিল। যখন দেখলো যে সমাজে প্রত্যেকটা মানুষ বসবাস করছে ঠিকই, সমাজে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, কিন্তু কিছু পার্টিকুলার শ্রেণীর মানুষেরা কিন্তু সব রকমের অধিকার পাচ্ছে না, সব রকমের বাকি আর 5টা শ্রেণীর যে সুযোগ সুবিধা ভোগ করছে তারা সেই সুবিধাটা কিন্তু ভোগ করতে পারছে না, যার মধ্যে শিক্ষা রয়েছে, যার মধ্যে চাকরি রয়েছে। ঠিক আছে, আর এর ফলে কিন্তু রাষ্ট্র মনে করে যে যদি সমাজে প্রকৃত সমতা প্রতিষ্ঠা করতে হয় তবে প্রথমে সেই সমস্ত পিছিয়ে পড়া শ্রেণী যারা সামাজিক অধিকার বা সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের জন্য কিছু বিশেষ উদ্যোগ নিতে হবে। তখনই কিন্তু রাষ্ট্র এই তাগিদটা অনুভব করেছিল। ঠিক আছে, রাজনৈতিক বিজ্ঞানে সমতাকে কিন্তু শুধু আইনের সামনে সমতা বা ইকুয়ালিটি বিফোর ল হিসেবে দেখা হয় না। যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সমতা বা ইকুয়ালিটি বলতে যেটা আমরা আর্টিকেল 14-এ দেখেছি যে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে প্রত্যেকে সমান, শুধুমাত্র এই ব্যাপারটাকেই যে দেখানো হচ্ছে এমন না। বাস্তব জীবনে সমতা আনতে গেলে কিন্তু যে সমস্ত মানুষেরা অসম অবস্থানে রয়েছে তাদেরকে অতিরিক্ত সহায়তা দেওয়াটা জরুরি। যে সমস্ত মানুষেরা সমাজের আর 5টা মানুষের মতো সুযোগ সুবিধা পাচ্ছে না, শিক্ষার অধিকার, কর্মসংস্থানের অধিকার পাচ্ছে না, তাদের জন্য কিন্তু বা তাদেরকে অতিরিক্ত সহায়তা দান করাই ছিল হচ্ছে প্রকৃত সমতার ডেফিনেশন। ঠিক আছে, এই অতিরিক্ত সহায়তাকেই কিন্তু অ্যাফার্মেটিভ অ্যাকশন বা ইতিবাচক ব্যবস্থা বলা হয়ে থাকে। তাহলে আমরা এটা বলতে পারি যে সমাজে পিছিয়ে পড়া গোষ্ঠীকে উন্নত করার জন্য বা তাদের অগ্রসরের জন্য কিন্তু যে বিশেষ সহায়তার ব্যবস্থা করা হয় সেটাই হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাকশন।
এর মূল উদ্দেশ্য হলো সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য দূর করা। সমাজে একই সমাজে বসবাস করা অবস্থায় বা একই সমাজে বসবাস করার সত্ত্বেও কিন্তু কিছু মানুষ সামাজিক অধিকার, সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। তো সেই সমস্ত মানুষদের সামাজিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য এবং তাদেরকে অর্থনৈতিকভাবে তাদেরকে সবল করে তোলার জন্য কিন্তু বলতে পারো এই অ্যাফার্মেটিভ অ্যাকশনটা নেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, ভারতের সংবিধানে অ্যাফার্মেটিভ অ্যাকশনের ব্যবস্থা স্পষ্টভাবে কিন্তু উল্লেখ রয়েছে। যেরকম সংবিধানের 15 নম্বর ধারায় 15-4 উপধারা এবং 16 নম্বর ধারার 16 নম্বরের 4 উপধারাতে কিন্তু অনগ্রসর শ্রেণী বা পিছিয়ে পড়া বা ব্যাকওয়ার্ড ক্লাস যাদের বলা হয়, তপশিল জাতি মানে এসসি এবং তপশিল উপজাতি মানে এসটি, এদের জন্য কিন্তু বিশেষ সুযোগের কথা বলা হয়েছে, এটা আমরা জানি। কনস্টিটিউশনে হচ্ছে কি আছে, আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 অবধি আমরা জানি যে ইকুয়ালিটির যে রাইটটা দেওয়া রয়েছে, তার মধ্যেই কিন্তু আমরা আর্টিকেল 15-তে এবং আর্টিকেল 16-তে, আর্টিকেল 15-র উপধারা 4 এবং আর্টিকেল 16-র উপধারা 4-এ কিন্তু আমরা দেখতে পাই যে যেখানে সমাজে ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি এসটি এদের জন্য কিন্তু বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। শিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধা, শিক্ষা প্রতিষ্ঠানে এদের হচ্ছে অ্যাডমিশনের জন্য বা সরকারি চাকরিতে কিন্তু সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, আমরা জানি। এই বিশেষ সুবিধার মধ্যে কি কি পড়ছে? বিশেষ সুবিধার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের ব্যবস্থা, সরকারি চাকরিতে হচ্ছে সংরক্ষণের ব্যবস্থা, এগুলো কিন্তু মূল উদাহরণ বলতে পারো। ঠিক আছে, অ্যাফার্মেটিভ অ্যাকশন শিক্ষাক্ষেত্রে কিন্তু সমতা আনে। কিভাবে? যে সমস্ত ছাত্রছাত্রীরা দরিদ্র এবং পিছিয়ে পড়া রয়েছে তারা উচ্চ শিক্ষার সুযোগ পায়। একটা সময় এমন ছিল যে সমাজের কিছু উচ্চ শ্রেণীর মানুষেরাই কিন্তু উচ্চ শিক্ষার সুযোগ সুবিধা পেয়েছিল, কিন্তু এই অ্যাফার্মেটিভ অ্যাকশনের জন্য সমাজে পিছিয়ে পড়া, দলিত শ্রেণী বা হচ্ছে দরিদ্র যে স্টুডেন্টরা আছে ওদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হয়েছিল। কর্মের ক্ষেত্রে আমরা কি দেখবো? কর্মসংস্থানের ক্ষেত্রেও বলা হয়েছিল যে সমানভাবে বাকি যে উচ্চ শ্রেণী রয়েছে ওদের মতো নিম্ন শ্রেণী বা পিছিয়ে পড়া শ্রেণীরাও কিন্তু সমানভাবে অংশগ্রহণ করবে কর্মসংস্থানের ক্ষেত্রে, বলতে পারো। এর ফলে কি সামাজিক ন্যায় এবং সামাজিক মর্যাদা দুটোই কিন্তু বৃদ্ধি পাবে। তবে কিছু কথা এখানে বলা হচ্ছে, বর্তমানে কিন্তু এই সংরক্ষণ ব্যবস্থা বা কাস্ট সিস্টেমের কিন্তু প্রচুর সমালোচনাও করা রয়েছে। যেরকম দেখো কি বলেছে, অনেকেই মনে করেন এটি মেধার বিরুদ্ধে যায়। অনেক সময় এরকমও হয় যে মেধা হচ্ছে অল্প থাকা সত্ত্বেও শুধুমাত্র সংরক্ষণ ব্যবস্থার জন্য অনেক পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা এগিয়ে যাচ্ছে এবং এই সংরক্ষণ ব্যবস্থার জন্য অনেক মেধা থাকা সত্ত্বেও মানে উচ্চ শ্রেণীর ছাত্রছাত্রীরা পিছিয়ে যাচ্ছে। তো এটা নিয়ে কিন্তু একটা হচ্ছে মানে কন্ট্রোভার্সি রয়েছে, বলতে পারো একটা সমালোচনা কিন্তু রয়েছে। কিন্তু রাজনৈতিক বিজ্ঞানের মতে এটি মেধার বিরোধী নয়, বরং অসম প্রতিযোগিতাকে সমান করার একটি উপায়। এটা বলা হয়ে থাকে যে এটা হচ্ছে মানে অনেকে এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা করেছে এবং বলেছে যে এই যে সংরক্ষণ ব্যবস্থা যেটা রয়েছে এটা কিন্তু অনেক সময় মেধার বিরুদ্ধে যায়। কিন্তু রাজনৈতিক বিজ্ঞানের মতে আমরা বলতে পারি যে এটি কিন্তু মেধার বিরোধী নয়, বরং অসম প্রতিযোগিতাকে সমান করার একটি উপায়। মানে এখানে কোনো রকমের যেরকম এতদিন ধরে যে অসমভাবে প্রতিযোগিতা হয়ে আসছে, যে পিছিয়ে পড়া সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর যে স্টুডেন্টরা ওরা হচ্ছে যেরকম শিক্ষা প্রতিষ্ঠান বলো বা কর্মক্ষেত্রে কিন্তু সেরকম সুযোগ সুবিধা পায় না। তো এই বিষয়টাকে সমান করার জন্য বা এই যে প্রতিযোগিতা এটার মধ্যে একটা ইকুয়ালিটি আনার জন্যই কিন্তু এই উপায়টা করা হয়েছে। ঠিক আছে, দীর্ঘদিনের বঞ্চনার ক্ষত পূরণ করাই এর লক্ষ্য এবং বলা হয়েছে এই যে অ্যাফার্মেটিভ অ্যাকশন এর মূল লক্ষ্য হচ্ছে দীর্ঘদিনের বঞ্চনার ক্ষতটা পূরণ করা। সুতরাং অ্যাফার্মেটিভ অ্যাকশন অফ ইকুয়ালিটি বা সমতার ইতিবাচক ব্যবস্থা বলতে যদি আমরা এর প্রকৃত এবং বাস্তব সমতা প্রতিষ্ঠার জন্য কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যবস্থা বলে মনে করা হয়। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা।
যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অনলাইন ক্লাসেস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এবং নোটসও কিন্তু প্রোভাইড করা চলছে। এখানে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এবং কোর্স ফিও দেওয়া রয়েছে, তোমরা যেকোনো একটি নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।